একটা জয় বাংলা স্লোগান লেখা হয়েছিল দেয়ালের মধ্যে, সেটাকে কেন্দ্র করে আপনার কক্সবাজারে কত কিছু হয়ে গেল, একজন মা পর্যন্ত মারা গেলেন তার সন্তানকে রক্ষা করতে। এগুলো তো আমি দেখেছি, এই সময়িত হয়েছে, এই সরকারের আমলিত হয়েছে। তো সেখানে আমি মনে করি যে এটা কি বাক স্বাধীনতা না? আমি কোন স্লোগান দিতে পারবো, কোনটা দিতে পারবো না, এটা কি আমার বেসিক বাক স্বাধীনতার মধ্যে পড়ে না? তবে বিষয়টা একটু এরকম যে একটা মতাদর্শের কথাই বলতে হবে, বঙ্গবন্ধু বা জয় বাংলায় স্লোগানে যারা বিশ্বাসী এই মতাদর্শের মানুষেরা কথা বলতে পারবে না, বিষয়টা কি এরকম? অনেকটা এরকম তো দাঁড়িয়েছে, অনেকটা এরকম দাঁড়িয়েছে যে কাজটা করা হয়েছে যে আওয়ামী লীগের বিচার করা হবে। বিচার করা হবে, যদি বিচার আপনি করেন, এখন যদি আপনি বিচার শুরু করতে 10 বছর লাগান, বিচার করতে আরো 10 বছর লাগান, 20 বছর চার্জ দেন, তা আপনার কি ধারণা যে আওয়ামী লীগের বিপুল সংখ্যা মানে আপনার কর্মী সমর্থক আছে, তারা 20 বছর করবে? করবে না তো। কারণ টের পান নাই আপনার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা হলো, সেই জানাজা কেন্দ্র করে দেখেন নাই, ওগুলিকে মানুষ মনে হয় না? তারাও মানুষ, তাহলে এই সমাজে বাস করে। কিন্তু এরকম সব জায়গায় এরকম মানুষ আছে, চট্টগ্রামে না, সব জায়গায় আছে। তো তাদেরকে আপনি কতদিন অবদমিত করে রাখবেন, কতদিন তাদেরকে যুদ্ধ ভয় দেখাবেন, কতদিন তাদের আপনি পুলিশকে আটকাবেন, কয়দিন আটকাবেন? এটিকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোন ভূ রাজনৈতিক জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে কিনা, যাচ্ছে তো বটেই, মানে সেটাই সম্ভাবনা কতটা প্রকাশ এই মন্তব্য দেখা যাচ্ছে। আমি মনে করি এই জন্য আগামীতে ঝামেলা হবে এবং আমরা বড় বিপদে পড়বো, এবং সেই বিপদ যখন পড়বো, সেই বিপদ থেকে উদ্ধারের খুব সহজ কোনো উপায় থাকবে না। আমরা অলরেডি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি মনে করি একটা হুমকির মুখে পড়ে গেছে অলরেডি। আমরা এক জায়গা থেকে তেল কিনবো, মনে করেন রাশিয়া থেকে তেল কিনবো, তেল বেচবে রাশিয়া, কিনবে বাংলাদেশ, অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। এর নাম যদি স্বাধীনতা হয়, তাহলে স্বাধীনতার ডেফিনেশন নতুন করে শিখতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি নিজেও এই আশঙ্কা প্রকাশ করেছেন যে বিশ্বে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনার কি মনে হয় যে সন্দেহগুলো প্রকাশ করা হচ্ছে এগুলো শুধুমাত্র এই রাজনৈতিক ইসলামবাদীকে করছেন, অথবা প্রধানমন্ত্রী তার জায়গা তার মতো করে বলছেন, নাকি কোনো বাস্তবতা দেখছেন আপনি? আমার কাছে মনে হয় এগুলো আসলে রাজনৈতিক একটা কথা বলতে হবে, বলতেছে। আমি এখন পর্যন্ত মানে অরাজকতা সৃষ্টি যে কোনো সময় হতে পারে, যে কেউ করতে পারে। যদি কারোর মধ্যে ক্ষোভ থাকে, কারোর মধ্যে মানে ক্ষোভের প্রতিবাদ করার মানসিকতা থাকে, এবং যদি তাদের সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো সেরকম সংখ্যা কিছু আছে, এরকম সংখ্যা আছে। এরকম আমি যেমন ধর আওয়ামী লীগ যারা করেন, তাদের মধ্যে একটা এক ধরনের বেদনা আছে, এক ধরনের ক্ষোভ আছে, এবং তাদের সংখ্যাটা আপনি ইগনোর করতে পারবেন। এবং তারা যদি কিছু একটা করতে চায়, অরাজকতা হতে পারে। কিন্তু তাছাড়া আমার কাছে যেটা মনে হয় যে এমনিতে সরকার পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতার জন্য যে ক্ষোভ অনেক সময় হয় না, যে সরকার ঠিক মতো দেশ চালাতে পারছে না, চাহিদা ঠিক মতো বোঝাতে পারছে না, এই কারণে কিন্তু ক্ষোভ হয়। মানুষের প্রত্যাশাগুলিকে আপনি থামিয়ে দিচ্ছে, মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছে। যদি এমন ঘটনা ঘটে, তখন তো মানুষ ক্ষুব্ধ হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্ত কারণে এখন কোনো অরাজকতা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এই কারণে যেমন ধরেন আমি যদি বলি মানুষের বাক স্বাধীনতার কথা বলতে, হ্যাঁ, বাক স্বাধীনতা তো সবসময় সীমাবদ্ধ, কিন্তু এই সময়ে আগের তুলনায় আমরা কিন্তু মনে করি বাক স্বাধীনতা ভালো আছে, মানুষ কথা বলতে পারছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, তাদের সময়ে কিন্তু বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত ছিল। তারা বলেছেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন আমার বিরুদ্ধে প্রাণ করে সমালোচনা করেছেন, বাট এটা করা যায়নি। বিভিন্ন পত্র পত্রিকা যারা ছিলেন, আমাদের বন্ধু ছিলেন, তারা তো বিভিন্ন সময় এই সমস্ত কথা বলেছেন আমাদেরকে। সেখান থেকে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা ওই সময় ছিল না। কিন্তু এখন এই ধরনের কোনো ঘটনার কথা এখনো শুনিনি এখন পর্যন্ত। আগামী দিনে কি হবে বলতে পারবো না, কিন্তু মাত্র 3 মাস সময় আসলে এইভাবে মূল্যায়ন করা যায় না। তারপরে আমি বলবো যে তুলনামূলক ভাবে এগুলি ভালো আছে, কিন্তু সরকার ধরো কিছু কিছু জিনিস পায় না। কেমন দ্রব্যমূল্য কিন্তু আসলে বেড়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষের জীবনযাপনও
ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে যখন নাকি পে কমিশনটা বাস্তবায়ন শুরু হবে। পে কমিশন বাস্তবায়ন শুরু হওয়ার পরপরই কিন্তু জিনিসপত্রের দামের মধ্যে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো একজন লোক বাড়তি বেতন পাবে, যাই পাক বাড়তি বেতন তো পাবে, বাড়তি বেতন পেয়ে তারা এক ধরনের জীবনযাপন করবে। আবার যারা দেশে এই যে লক্ষ লক্ষ যে আপনার বেসরকারি চাকরিজীবী আছে, তাদের তো বেতন পারবে না। তাদের বেতন কি সরকার বাড়াতে পারবে, অথবা বাড়ানোর জন্য কোনো দিক নির্দেশনা দিতে পারবে ব্যবসায়ীদেরকে অথবা বেসরকারি উদ্যোক্তাদেরকে? তারা তো পারবে না, অথবা পারে নাই। যদি সেটা না পারে তাহলে কিন্তু এটা একটা ডিসপ্যারিটি, মানে একটা বৈষম্য কিন্তু সমাজে তৈরি হবে, এবং সেই বৈষম্য থেকে মানুষের মধ্যে ক্ষোভ জমা হতে পারে। তখনও তো তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা ওরকম দেখিনি। তবে আরেকটা কথা বলি, আমি যখন বাক স্বাধীনতার কথা বলি তখন আরেকটা কথা বলা দরকার। সেটা হলো যে আওয়ামী লীগ যারা করেন, অথবা আওয়ামী লীগের প্রতি যাদের এক ধরনের সিম্প্যাথি কাজ করে, অথবা যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, দেখেন একটা জয় বাংলা স্লোগান লেখা হয়েছিল দেয়ালের মধ্যে, সেটাকে কেন্দ্র করে আপনার কক্সবাজারে কত কিছু হয়ে গেল। একজন মা পর্যন্ত মারা গেলেন তার সন্তানকে রক্ষা করতে। এগুলো তো আমি দেখেছি, এই সময়িত হয়েছে, এই সরকারের আমলিত হয়েছে। তো সেখানে আমি মনে করি যে এটা কি বাক স্বাধীনতা না? আমি কোন স্লোগান দিতে পারবো, কোনটা দিতে পারবো না, এটা কি আমার বেসিক বাক স্বাধীনতার মধ্যে পড়ে না? এটাও তো মানে সরাসরি আমি বলছি যে আমি সাংবাদিক, আমি লিখতে পারছি, বলতে পারছি, কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চল সে বলতে পারছে না। তো সে বলতে না পারলে হবে, আমি বলতে পারলে হবে? আমি তো আর দেশের একমাত্র ব্যক্তি না, তাকেও বলার অধিকার দিতে হবে। সেটা কি সেই রাজনৈতিক অধিকার কি আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ পাচ্ছে? যদি এটা না পায়, 3 মাস অথবা 6 মাস হবে, তারপরে তো মানুষ ক্ষুব্ধ হবে, এবং তার প্রতি কেউ কি সমাজে করবে না, তার প্রতি কেউ কি সরকারকে সমাজ দিতে হবে না, সরকারকে স্পর্শ করবে না, এই সমস্ত বিষয় থাকবে সামনে। তার বিষয়ে কি দেন? আপনি বলছেন বাক স্বাধীনতা আছে কম্পারেটিভলি আগের সরকারের তুলনায়, অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে, সেখানে তো একেবারে গণনীত হয়েছিল, ঠিক আছে। কিন্তু তাদের বিষয়টা একটু এরকম যে একটা মতাদর্শের কথাই বলতে হবে, বঙ্গবন্ধু বা জয় বাংলায় স্লোগানে যারা বিশ্বাসী, এই মতাদর্শের মানুষেরা কথা বলতে পারবে না, বিষয়টা কি এরকম? অনেকটা এরকম তো দাঁড়িয়েছে, অনেকটা এরকম দাঁড়িয়েছে। যে কাজটা করা হয়েছে যে আওয়ামী লীগের বিচার করা হবে, বিচার তো হবে, তো বিচার আপনি করেন, বিচার করতে তো না করে নাই, এই বিচার শোনা হচ্ছে না কেন? যদি মনে করেন যে আওয়ামী লীগকে চলতে দেওয়া হবে কি হবে না, এটা বিচারের মাধ্যমে তারা স্থির করবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, বিচার করেন। এখন তো বিচার শুরু করতে 10 বছর লাগান, বিচার করতে আরো 10 বছর লাগান, 20 বছর চার্জ যান। তা আপনার কি ধারণা যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক মানে আপনার কর্মী সমর্থক আছে, এরা 20 বছর করবে? করবে না তো। কারণ টের পান নাই আপনার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা হলো, সেই জানাজা কেন্দ্র করে দেখেন নাই? ওগুলিকে মানুষ মনে হয় না? তারাও মানুষ, তাহলে এই সমাজে বাস করে। কিন্তু এরকম সব জায়গায় এরকম মানুষ আছে, চট্টগ্রামে না, সব জায়গায় আছে। তো তাদেরকে আপনি কতদিন অবদানিত করে রাখবেন, কতদিন তাদেরকে দুর্নীতি ভয় দেখাবেন, কতদিন তাদের আপনি পুলিশকে আটকাবেন, কয়দিন আটকাবেন? এরকম আটকাবেন। এই প্রক্রিয়াতে, এই প্রসেসে তো শেখ হাসিনা হয়েছিল, শুরুর দিকে সহজ মনে হয়, শুরুর দিকে সহজ মনে হয়, পরের দিকে আর মনে হয় না। আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার মাথার উপর একটা বোঝা দিয়ে দেওয়া হলো 5 কেজি, 5 কেজি কিন্তু আপনি বহন করতে পারেন, আপনি 20 কেজিও পারেন, ধরলাম 5 কেজি দিলাম। এখন এই 5 কেজি দিয়ে আপনি মানে 5 গজ যেতে পারবেন, 50 গজ যেতে পারবেন। যদি আপনাকে 5000 গজ যেতে বলে তখন কিন্তু তা পারবেন না, তখন 5 কেজি কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো এরকম আপনি যে প্রেশারটা দিয়ে রাখছেন, এটা তো একসময় প্রেশারটা বাড়তে থাকবে, আবার আপনাকে বহন করতে হবে। আপনি 3 মাস বহন করতে পারছেন, টের পান নাই, হয়তো অল্প অল্প টের পাচ্ছেন, 6 মাস পরে টের বেশি বলতে আপনাকে বয়ে বেড়াতে হবে। আমি সরকারকে বলছি, সরকার তো মনে করেন দেশ পরিচালনা করছে, এখন দেশ পরিচালনা করতে গিয়ে তার মাথার উপর 5 কেজি ওজনের একটা আওয়ামী ক্ষোভ রয়ে গেছে। এই ক্ষোভটা গেলে 5 কেজিতে স্থির থাকবে না, এটা বাড়বে, এটা বাড়তে থাকবে এবং আপনাকেও বহন করতে হবে।
আপনি কতদিন পালন করবেন? কিন্তু এটাই পালন করতে আপনি সমস্ত মনোযোগ দেন, কিন্তু বাকি কাজ পালন করবেন। কাজে এই বাকি কাজ যদি করবেন সেটা দিয়ে তো আপনি আমাকে মূল্যায়ন করবে। অনেকগুলো ঝামেলা এখানে আছে কিন্তু। যেমন আওয়ামী লীগের একটা বড় অংশ আমি কিন্তু জানি, তারা কিন্তু এই গত নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়েছে। আমার সঙ্গে অনেকে আলাপ হয়, তারা বলছে যে আমরা বিএনপিকে ভোট দিতে চাই নাই। তো বিএনপি 5ই আগস্টের পর আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, উপজেলা পর্যায়ে অনেক অত্যাচার করেছে, টর্চার করেছে, আমাদেরকে মাঝে করতে দিচ্ছে, সবকিছু বিএনপির লোকজন। কিন্তু আমরা বিএনপির উপর খুব বলছিলাম, আমরা আগে জামাতকে ভোট দিতে চাইতাম। কিন্তু শেষ মুহূর্তে আমরা চিন্তা করছি যে আওয়ামী লীগ করে দাঁড়িয়ে ভোট দিব, এই চিন্তা করে আমরা পরে আবার শেষ পর্যন্ত ধানের শীষে ভোট দিয়েছি। অনেকে ভোট দেয় নাই, কিন্তু অনেকে কোথাও ভোট দেয় নাই, কিন্তু যা বিএনপি এরকম করেছে, এরকম এটা আমার অনেক বলেছেন, আমি জানি না এটি প্রকৃত চিত্র কিনা। বাস্তবতা আছে। সাথে আরেকটা জিনিস আপনাকে মনে করে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে তো আওয়ামী লীগের ভোট চাওয়া হয়েছে, ওপেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপেন ভোট চাওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীরা এই বিশ্বাস থেকেও ভোট দিয়েছেন বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতা এলে তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, সেই বিশ্বাস থেকেও তো অনেকে ভোট দিয়েছেন, অসংখ্য নেতা করে ভোট দিয়েছেন, এবং সেন্ট্রালি কেন্দ্রীয় পর্যায়ে তাদের ভিতরে কয়েকটি বৈঠক, অনেক ধরনের বৈঠক হয়েছে, এগুলো আমরা শুনেছি যে হ্যাঁ ধানের শীষে ভোট দিতে হবে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়াটা আরো সহজ হবে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে থেকে এই মুহূর্তে একটা প্রতিহিংসা কাজ করছে না যে না তাদের সাথে বিক্রয় করা হয়েছে এরকম কিছু? এটা না, না না না, তো এই শব্দটা প্রতিহিংসা হয়তো বা না, আমার ধারণা এটা হতাশা, একজন হতাশা কাজ করছে। তারা ভেবেছিল যে তারা মানে ওই অধ্যাদেশটা, যে অধ্যাদেশটা থেকে অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, সেটা হয়তো এরা বাতিল করে দিল, তারা বাতিল করেনি। এই জন্য এক ধরনের হয়তো তাদের মধ্যে হতাশা কাজ করছে, কেন করছে। আবার পাশাপাশি আরেকটা জিনিস কাজ করছে, সেই জিনিসটা আমি বলি, তারা এখন চুপ আছে যে কারণে তারা ভেবেছে যে সরকার যদি বিএনপি যদি জাতীয় সংসদে অধ্যাদেশটাকে বাতিল করে দিত, তাহলে এই জামায়াত অথবা এনসিপি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করতো। এই যে তারা একটা স্লোগান দেয় না যে নৌকা ধানের শীষ, এক সাপের কিন্তু দুই সাপের এক, এই ধরনের কথা তারা হয়তো বলে এই গঠনতন্ত্র বিব্রত করার চেষ্টা করবে, এরকম একটা ধারণা ছিল যে করবে। কিন্তু যখন না তারা বাতিল করে দিল না, মানে রাখলো, আইনি পরিণত করলো, তখন তাদের মধ্যে কিন্তু দ্বিতীয় একটা চিন্তা কাজ করছে। দ্বিতীয় চিন্তাটা হলো তাহলে হয়তো বিএনপি এটা নিয়ে আইনগত ভাবে যাবে, আইনগত ভাবে গেলে পরে ট্রাইব্যুনালে একটা দলকে নিষিদ্ধ করার মতো ঘটনা ট্রাইব্যুনালের হাতে থাকবে, তথ্য প্রমাণ এটা হয়তো নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে হয়তো ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের বিবেচনা, এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ তারা পাবে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। তখন হয়তো বিএনপি বলতে পারবে এটা তো আমি বৈধ করি নাই, এটা তো ট্রাইব্যুনাল করছে, আমাদের আদালত করছে। এরকম একটা চিন্তা কিন্তু অনেকের মধ্যে কাজ করছে, এবং তারা ওই চিন্তার আশায় তারা ছিল। কিন্তু এখন যদি আপনি মামলাটাই শুরু না করেন, যদি মামলা শুরুতে আপনি বিলম্ব করেন, এই বিলম্ব কতক্ষণ মানুষ সহ্য করবে এটা আমি জানি না, বিএনপি আওয়ামী লীগ সহ্য করবে। আমি আপনাকে এটা এক্সাম্পল বলতে পারি, ধরেন একটা শিশুর খুব ক্ষুধা আছে, সেই মাকে এসে বলতেছে যে আমাকে খাবার দাও। মা কিন্তু দুটো কাজ করতে পারে, একটা কাজ করতে পারে হাঁড়িতে কিছু পানি অথবা চাল দিয়ে চুলার উপর দিয়ে দিল, বললো যে রান্না হচ্ছে তুমি পাবা, রান্নাটা শেষ হোক তারপর উঠছি। ওই ক্ষুধার মধ্যেও কিন্তু যেহেতু রান্নাটা হচ্ছে, সেই শিশু কিন্তু অন্তত আধা ঘন্টা ওয়েট করতে পারবে। কিন্তু যদি মা ওইটুকু না করে, না তোমাকে খাবার দেবো না, তখন কিন্তু সে চিৎকার চেঁচামেচি করবে, ভাঙচুর করবে, হাত পা ছুটবে, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে তারা মনে করছে ওই যে ভাত রান্না হচ্ছে, চুলার দিকে কিছু একটা আছে, তারা এমন করবে ভাত রান্না হতে তো 3 ঘন্টা লাগে না, চুলায় তো 3 ঘন্টা তাপ দিতে হয় না। যখন দেখবে যে ভাত রান্না হওয়ার স্বাভাবিক সময়ের চেয়েও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তখন তারা কিন্তু অবিশ্বাস করবে। এবং এই অবিশ্বাস মানে শিশুর গায়ের শক্তি কিন্তু মায়ের চেয়ে বেশি না, তারপরেও শিশু যদি জ্ঞানাপনা করে মার পক্ষে খাওয়ানো কঠিন হয়ে যায়। আপনি বলছেন যে মানুষের যে বেসিক নিড গুলা এইগুলো যে পূরণ না হয়, বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আরো নানান বিষয়ে যে একটা অস্থিরতা, মনে করেন যে
মার্কিন চুক্তি নিয়ে, এটা হয়তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু এর যে ইম্প্যাক্ট পড়বে সবকিছুতে, আমাদের এখানেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় রয়েছে, আমাদের যে অতিরিক্ত দামে জ্বালানি নিয়ে আসতে হবে, আমাদের অন্যান্য যে বিষয়গুলো দরকার নাই সেগুলো নিয়ে আসতে হবে, আমাদের যে আহ রাজস্ব আহরণ সেটির উপরে চাপ পড়তেছে, বই বিমান বিমান কিনা ইত্যাদি, একটা সাথে আরেকটা রিলেভেন্ট। এই সবকিছু কি মানে কি বলে এটাকে টানজল পাকিয়ে যাচ্ছে, শুরুতেই কি সরকার একটা অর্থনৈতিক পরিস্থিতি হয়তো তাকিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু এখন দৃশ্যমান না। এর নেতিবাচক প্রভাবটা এতদিন সমাজে পড়া শুরু করেছে, এরকম বলা যাবে না। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে মার্কিন চুক্তি নিয়ে যখনই এই মুহূর্তে কোনো প্রশ্ন হচ্ছে, সরকার দলের সংসদ সদস্য বা মন্ত্রী বা নীতি নির্ধারকদের অনেকেই কমন একটা কথা বলছে, এই কথা আমরা সবসময় শুনে থাকি, দেশ বিরোধী কোন চুক্তি বিএনপি করা, দেশ বিরোধী কোন বিষয় বিএনপি দ্বারা সম্ভব হবে না। কিন্তু এই যে নানান ধরনের যুক্তি তর্ক উপস্থাপন করে এটি কতটা ক্ষতি বাংলাদেশের জন্য, কতটা হুমকি নানান পক্ষ থেকে বোঝানো হচ্ছে, কিন্তু বিএনপি একটি শব্দই ব্যবহার করছে, একটি বাক্য, দেশ বিরোধী কোন চুক্তি বিএনপি করবে না। আপনি কি মনে করেন যে প্রক্রিয়া বিএনপি চুক্তি কয়টাই করবে না, এটা ঠিক, কিন্তু বিএনপি যদি আগে করার চুক্তিটা ঠিক, বিএনপির দায়িত্ব নেওয়া ঠিক 1 সপ্তাহ আগে অথবা 10 দিন আগে, 10 দিন তো না, 9 তারিখে চুক্তি হলো, তারা দায়িত্ব নিল আপনার 17 তারিখ না 18 তারিখে, 9 দিন পরে, তাই না? তো তারা দায়িত্ব নেওয়ার 9 দিন আগে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাও করে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছে, কিন্তু তারা যদি বিনা দায়িত্বে বিনা পর্যালোচনায় সেই চুক্তিকে মেনে নেয়, এটা তো ভার্চুয়ালি তাদেরই করা চুক্তি, এবং এই চুক্তি তো বাতিল করার অপশনে চুক্তির মধ্যে আছে। এই চুক্তি তো তারা বাতিল করতে পারে, করছে না কেন? কাজেই করবে না, এতদিন করে নাই, তার মানে এখন যে তাদের বই বেড়াচ্ছে না, এটা তো অস্বীকার করা যাবে না, তাদের বই বেড়াচ্ছে। তার তখন তাদের অনেকে দেখছি এই চুক্তির প্রতি সাফাই যাচ্ছে। এটা তো ঠিক ব্যবহার করবেন যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর আছেন বাংলাদেশে, তিনি বিশাল বিশাল লেখা দিচ্ছেন এই চুক্তি বাংলাদেশের জন্য ভালো হবে, এইগুলো তো তার কোনো প্রতিবাদ করছে না। সরকার তো পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল এই বক্তব্য প্রতিবাদ করা, তার প্রতিবাদ সরি, আমি আপনার কথা আজকে ইন্টারাপ্ট করলাম। প্রতিবাদ করবে কেন, যেখানে অর্থ প্রজেক্ট, সরকারের অর্থ প্রজেক্টে রাশেদ আল তিনি নিজে বলছেন এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, সেখানে মার্কিন রাষ্ট্রদূতের কথা প্রতিবাদ করবে কেন? তারা যে করে নাই, এই কথাগুলো ধরবে ঠিক না, যে করুক তারা বহন করছে, তারা যদি মেনে নিচ্ছে, তারা বলছে যে খাবো, তখন ভালো চুক্তি হচ্ছে তাদের। সরকার বলছে ভালো চুক্তি, আমি আপনি বলছি খারাপ চুক্তি, তাহলে এখন দুজনের মধ্যে কি হবে হয়তো বাস্তবে দেখা যাবে। তাহলে এটিকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোন ভূ রাজনৈতিক জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে কিনা, যাচ্ছে তো বটেই, মানে সেটির সম্ভাবনা কতটা প্রকট এই মন্তব্য দেখা যাচ্ছে। আমি মনে করি এই জন্য আগামীতে ঝামেলা হবে এবং আমরা বড় বিপদে পড়বো, এবং সেই বিপদ যখন পড়বো, সেই বিপদ থেকে উদ্ধারের খুব সহজ কোনো উপায় থাকবে না। আমরা অলরেডি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি মনে করি একটা হুমকির মুখে পড়ে গেছে অলরেডি। আমরা এক জায়গা থেকে তেল কিনবো, মনে করেন রাশিয়া থেকে তেল কিনবো, তেল বেচবে রাশিয়া, কিনবে বাংলাদেশ, অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। এর নাম যদি স্বাধীনতা হয়, তাহলে স্বাধীনতার ডেফিনেশন নতুন করে শিখতে